প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক, আমরা সবসময় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি আজকেও তার ব্যতিক্রম কিছু নয়। আমরা প্রথমে নিউজ আপডেট শুনবো, তারপরে যে আলোচনাগুলো করব প্রচণ্ড শীতে ঠান্ডা থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যেতে পারে। আজকেই নিউ ইয়র্কের আমরা দেখেছি যে শীতের যে তীব্রতা অর্থাৎ তুষারপাত হয়েছে, এই বিষয় নিয়ে কিভাবে রক্ষা করা যায় তা নিয়ে কথা বলবো। এছাড়া কথা বলবো অবৈধ বিদেশি ট্রাক চালকদের লাইসেন্স বাতিল, 30 দিনের আলটিমেটাম, নিউ ইয়র্ক ফেডারেল তহবিল কেটে নেয়ার হুঁশিয়ারি। এছাড়াও কথা বলবো জোরে সোরে চলছে মেরে জুবাইদার নির্বাচনী প্রচারণা, এবার এন্ডোর্স করলেন বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ বাগ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবপত্রিত, এছাড়াও হাদি শারীরিক অবস্থা নিয়েও আমরা কথা বলবো। আমাদের আজকের অতিথি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, বাগের প্রেসিডেন্ট জয়নাল আবেদিন এবং জনাব নাজমুল হাসান। প্রথমেই যেভাবে আমরা শুরু করি, জনাব নাজমুল হাসানকে বলবো আজকে টাইম টেলিভিশনের দর্শকদেরকে আপনি আপডেটগুলো জানান। ধন্যবাদ আরিফ, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকে রবিবার ডিসেম্বর মাসের 14 তারিখ। ইউক্রেনের শান্তি চুক্তির ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সর্বশেষ যে বক্তব্যটি করেছেন আজকে বার্লিনে, তা হচ্ছে যে তিনি 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 ইউক্রেনের যে দাবি ছিল এতদিন যে ন্যাটোতে অংশ নেওয়ার ব্যাপারে, ন্যাটোভুক্ত হওয়ার ব্যাপারে ইউক্রেন যে দাবি জানিয়েছিল সেটি তারা প্রত্যাহার করে নিতে পারেন যদি তাদেরকে গ্যারান্টি দেওয়া, নিশ্চয়তা দেওয়া হয় যে রাশিয়া আর কখনো ইউক্রেন আক্রমণ করবে না, এবং রাশিয়া আক্রমণ করলে ইউরোপ এবং অন্যান্য মিত্র দেশগুলো তাদের সমর্থন করবে ইউক্রেনকে রক্ষা করার কাজে। যদি এই নিশ্চয়তা দেওয়া হয় তাহলে জেলেনস্কি বলেছেন যে তিনি ন্যাটোর সাথে যুক্ত হবে না ইউক্রেন। আজকে তিনি বার্লিনে গিয়েছেন, সেখানে ইউরোপ নেতৃবৃন্দ এবং আমেরিকার প্রতিনিধিদের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত যে শান্তি চুক্তির ব্যাপারে আলোচনা করবেন। কিন্তু এই চুক্তির মূল বিষয়টি হচ্ছে যে রাশিয়া যে পরিমাণ জমি দখল করে নিয়েছে ইউক্রেনের, সেগুলো রাশিয়ার দখলেই থাকবে। এর বিনিময়ে ইউক্রেন যুদ্ধবিরতি পাবে রাশিয়ার কাছ থেকে, এবং সেই যুদ্ধবিরতি স্থায়ী হবে। যদিও দিন কয়েক আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেছিলেন যে কোনো জমি ইউক্রেনের পক্ষে ত্যাগ করা সম্ভব নয়, এবং এটি ইউক্রেনের সার্বভৌমত্বের প্রশ্ন, এবং ইউক্রেনের জনগণও এই জমি ত্যাগ কিংবা জমির বিনিময়ে শান্তি অর্জনের পক্ষে নয়। কিন্তু তা সত্ত্বেও আজকে বার্লিনে পৌঁছে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। শুধু তিনি বলেছেন যে তিনি ইউক্রেন ন্যাটোতে যুক্ত হবে না এমন নিশ্চয়তা দিতে পারে যদি ইউক্রেনকে নিশ্চয়তা দেওয়া হয় যে রাশিয়া আর ইউক্রেনের ভূখণ্ডে কিংবা ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবে না। প্রেসিডেন্ট ট্রাম্প আজকে শোক প্রকাশ করেছেন বেশ কয়েকটি বিয়োগান্তিক ঘটনার জন্য, দুঃখজনক ঘটনার জন্য, যেগুলো যুক্তরাষ্ট্রে সংগঠিত হয়েছে এবং শুধু অস্ট্রেলিয়া এবং সিরিয়াতে সংগঠিত হয়েছে। গতকাল আমি জানিয়েছিলাম যে ব্রাউন ইউনিভার্সিটিতে বর্ষণের ঘটনা ঘটেছে এবং সেখানে 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে ব্রাউন ইউনিভার্সিটিতে, এবং কিছুক্ষণ আগে এফবিআই জানিয়েছে যে এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে সন্দেহভাজন একজনকে নিকটবর্তী একটি হোটেল থেকে গ্রেপ্তার করেছে তারা। তাকে এখনো বলা হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার জন্য, কিন্তু তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল চরম প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিলেন আইএস এর বিরুদ্ধে। আইসিস যাকে আমরা বলে থাকি, যে যাদেরকে তিনি অভিযুক্ত করেছেন যুক্তরাষ্ট্রের 2 জন সামরিক বাহিনীর সদস্য এবং একজন ইন্টারপ্রেটার নিহত হওয়ার জন্য, হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে, এবং তিনি বলেছেন তাদের বিরুদ্ধে যথাযথ প্রতিশোধ নেওয়া হবে। আরেকটি বিষয় যিনি প্রেসিডেন্ট ট্রাম্প আজকে দুঃখ প্রকাশ করেছেন সেটি হচ্ছে যে অস্ট্রেলিয়ার সিডনি শহরের বন্ডি বিচ এলাকায় ইহুদি সম্প্রদায়ের একটি হানুকা অনুষ্ঠানে এখানে বন্দুকধারীর হামলা ঘটে, এবং সেই হামলায় সর্বশেষ যতটুকু আমরা জেনেছি 16 জন মৃত্যুবরণ করেছে। তার মধ্যে একজন রাবাইও রয়েছেন যিনি লন্ডনে জন্ম নিয়েছিলেন এবং হলোকাস্টের যিনি প্রত্যক্ষ করেছিলেন, হলোকাস্ট সার্ভাইভার যাদের বলা হয়, হলোকাস্ট থেকে বেঁচে গিয়েছিলেন, তিনিও আজকে নিহত হয়েছেন অস্ট্রেলিয়ার সিডনিতে সেই আক্রমণে, এবং 29 জন আহত হয়েছেন। একটি হানুকার অনুষ্ঠান ছিল ইহুদি সম্প্রদায়ের অত্যন্ত
পবিত্র অনুষ্ঠানগুলোর মধ্যে একটি। এবং সাম্প্রতিককালে অস্ট্রেলিয়াতে, বিশেষ করে সিডনি নগরীতে অ্যান্টি সেমাইটিজম অর্থাৎ ইহুদি বিদ্বেষটা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, এবং তার করুণ পরিণতি এই 16 জনের মৃত্যু, 29 জন সেখানে আহত হয়েছেন। তবে এবং প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বলেছেন তিনি অত্যন্ত মর্মাহত, এবং তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করেছেন, সমবেদনা জানিয়েছেন। এবং তিনি বলেছেন এই দিনটি খুবই খুবই একটি খারাপ দিন ছিল। ব্রাউন ইউনিভার্সিটিতে 2 জনের মৃত্যু, 3 জন মৃত্যুবরণ করেছেন। সিরিয়াতে 16 জন মৃত্যুবরণ করলেন, সিডনিতে। অতএব বেশ দুঃখজনক দিন একটি ছিল। তবে অস্ট্রেলিয়াতে যে ইহুদি সম্প্রদায়ের অনুষ্ঠানে যে আক্রমণ হানা হয়েছে, সে আক্রমণে আরো বেশি মানুষের মৃত্যু আশঙ্কা ছিল, মৃত্যু হতেও পারত, যদি না একজন ফল ব্যবসায়ী যে সেই বন্দুকধারীর পাশে দিয়ে হাঁটছিলেন, তিনি হঠাৎ করে লক্ষ্য করেন যে বন্দুকধারী বন্দুক তাক করছে একটি এলাকার প্রতি। তিনি তাকে ঝাপটে ধরেন এবং তার হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নেন। ফলে তিনি, সেই ব্যক্তি আর বেশি গুলি চালাতে পারেনি। কিন্তু এই ব্যক্তিটি একজন মুসলিম ফল বিক্রেতা, এবং এই মুসলিম ফল বিক্রেতার এই তথ্যটি আজকে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে ব্যাপক আকারে প্রকাশিত হয়েছে, এবং তার কিছুক্ষণ পরে সারা বিশ্ব জুড়ে এটি শীর্ষ খবর হিসাবে এখন পরিবেশিত হচ্ছে পৃথিবীর প্রায় সর্বত্রই। তিনি 43 বছরের একজন মুসলিম, তার নাম আহমেদ আল আহমেদ। তিনি সেই এলাকার আশেপাশেই ফল বিক্রি করেন, এবং সেখানেই তিনি তার তাৎক্ষণিক এই হস্তক্ষেপের কারণে বিপুল সংখ্যক মানুষের জীবন বেঁচে যায়, সেটি অস্ট্রেলীয় পুলিশও জানিয়েছে। এবং শেষ পর্যন্ত এবং তার যদিও তিনি আহত হয়েছেন বন্দুকের গুলির ইয়েতে ধস্তাধস্তিতে, তবে তার আহত হওয়াটি তেমন জরুরি বিষয় নয়। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন যদিও, এবং তিনি অচিরেই ছাড়া পেয়ে যাবেন হাসপাতাল থেকে, এমনটিও সিডনির পুলিশ জানিয়েছেন। তবে তবে তার চাচাতো ভাই অবশ্য সাংবাদিকদের আজকে জানিয়েছেন যে 2 সন্তানের জনক এবং একটি ফলের দোকানের মালিক এই আহমেদ, যার বন্দুক চালানোর কোনো অভিজ্ঞতাই নেই, তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পরিস্থিতি দেখে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত তিনি নেন। এরপর থেকে আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই গণগুলিবর্ষণের ঘটনায় 16 জনের মৃত্যুর খবর একটু আগে আমি আপনাদের জানিয়েছি। তবে কিছু দুর্ভাগ্যবশত যদিও কিছু পশ্চিমা গণমাধ্যম, যারা জায়নবাদীদের সমর্থক, তারা এখনো নিজেদের জঘন্য অপরাধের জন্য মুসলমান থেকে দায়ী করেন। কিন্তু আজকে ছিল সেটি একটি অত্যন্ত ব্যতিক্রম, এবং একজন মুসলমানের এই আহ বীরত্বসূচক ভূমিকার জন্য সারা বিশ্ববাসীর মুসলিমদের ইমেজ অনেকটাই বেড়েছে। এটি বেশ কয়েকটি সংবাদপত্রে এই মন্তব্য করা হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার সিডনিতে যদিও একজন মুসলিমের হস্তক্ষেপের কারণে, বীরত্বের কারণে বেশ কিছু ইহুদি সম্প্রদায়ের মানুষের জীবন রক্ষা পেয়েছে, কিন্তু আজকে গতকাল ইনফ্যাক্ট প্ল্যানো টেক্সাস বলে একটি শহর আছে, যেখানে বেশ কিছু বাঙালিও বসবাস করেন, একসময় করতেন, জানতাম এখনো হয়তো করেন। সেইখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, এবং সেই সমাবেশ যদিও ক্ষুদ্র সমাবেশ, কিন্তু সেই সমাবেশ থেকে ডাক দেওয়া হয়েছে ডিপোর্ট অল মুসলিমস। যুক্তরাষ্ট্র থেকে সকল মুসলমানদেরকে ডিপোর্ট করার জন্য এই সমাবেশে প্ল্যাকার্ড বহন করে বিক্ষোভকারীরা স্লোগান দিয়েছে, এবং সেটি এবং সেটি টেক্সাসের প্ল্যানো শহরের মিউনিসিপাল ভবনের মিউনিসিপাল সেন্টারের সামনে সেই সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে। তবে এর পাশাপাশি অবশ্য আরেকটি মানবহিতকর কাজ, জনহিতকর কাজ করেছে সেখানকার ইস্ট প্ল্যানো ইসলামিক সেন্টার, যারা এপিক নামে পরিচিত। এবং তারা অবশ্য যখন এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল মুসলিমদের বিরুদ্ধে, তারা তখন সেখানে পার্শ্ববর্তী স্থানে বিক্ষোভকারী যেখানে সমবেত ছিলেন, তার পাশেই মসজিদে, তারা পাশে অবস্থিত একটি মসজিদ থেকে তারা খাদ্য সামগ্রী বিতরণ করছিলেন সাহায্যের জন্য। এবং সেখানে তারা, এবং সেই কমিটিকে বিভিন্ন খাদ্য সরবরাহের জন্য এই মসজিদ থেকে বরাবরই সাহায্য করা হয়ে থাকে, এবং সেই বিক্ষোভ সমাবেশের সময়ও সেই মসজিদের স্বেচ্ছাসেবকরা সেই খাদ্য বিতরণ করছিলেন, যাকে এই কর্মসূচিকে অত্যন্ত শোভন এবং মানবহিতকর কর্মকাণ্ড হিসাবে উল্লেখ করেছেন। বিক্ষোভকারীদের উস্কানির মুখেও তারা মানব সেবায় নিয়োজিত ছিলেন মসজিদের স্বেচ্ছাসেবকরা, সেই বিষয়টি আজকে উঠে এসেছে সেই একই শহরে, ইস্ট প্ল্যানোর, টেক্সাসের সেই প্ল্যানো শহরে।
প্রেসিডেন্ট ট্রাম্প, আপনারা জানেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা তাদের দায়িত্বভার শেষ হওয়ার পর তারা একটি লাইব্রেরি করে থাকেন, যে লাইব্রেরিতে তারা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে যত নথিপত্র স্বাক্ষর করেছেন কিংবা যত আদেশ জারি করেছেন, নির্বাহী আদেশ জারি করেছেন, যত রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করেছে, অর্থাৎ প্রেসিডেন্সিয়াল জীবনের প্রায় প্রতিটি মুহূর্ত এই লাইব্রেরিতে সংরক্ষিত থাকে। এবং সেই সেই ধরনের একটি লাইব্রেরি করার পরিকল্পনা গ্রহণ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার পরিবার। তার সন্তান এরিক ট্রাম্প এই লাইব্রেরির দায়িত্ব গ্রহণ করেছেন এবং দিন কয়েক আগে তিনি জানিয়েছেন যে মায়ামি, যেটি ফ্লোরিডার শহর, একটি খুব আহ, পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় একটি নগরী মায়ামি, যদিও সেখানে সংখ্যাগরিষ্ঠ হিস্প্যানিক সম্প্রদায়ের লোকজন বসবাস করেন। সেই মায়ামি শহরের মেয়র নির্বাচিত হয়েছেন অবশ্য একজন ডেমোক্রেট দিন কয়েক আগে। সেই মায়ামি শহরেই প্রেসিডেন্ট ট্রাম্পের সুউচ্চ ভবন সম্বলিত লাইব্রেরি নির্মাণ করা হবে এবং এই লাইব্রেরি নির্মাণের জন্য মায়ামি প্রশাসন প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি জমি উপহার দিয়েছেন, যেটি আহ, মায়ামি শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকাতে অবস্থিত খালি জমি। তারা প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার পরিবারকে বিনামূল্যেই দিয়ে দিয়েছেন, বলা হচ্ছে যে তারা সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের লাইব্রেরি যাতে প্রতিষ্ঠা করতে পারেন। এরিক ট্রাম্প অবশ্য জানিয়েছেন যে তারা লাইব্রেরি করার বিষয়ে এখনো পুরো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেননি, তবে লাইব্রেরিটি হয়তো প্রেসিডেন্ট ওবামা যে লাইব্রেরি যে ভবনটি নির্মাণ করছেন শিকাগো শহরে, অনেকটা সেই প্রক্রিয়াতেই নির্মাণ করা হবে। তার কারণ এটি হচ্ছে সরকারি অর্থ সাহায্য সেখানে গ্রহণ করা হবে না, ব্যক্তিগত অনুদানের মাধ্যমেই সেই প্রেসিডেন্ট ট্রাম্পের লাইব্রেরিটিও প্রতিষ্ঠা করা হবে, যেমনটি প্রতিষ্ঠা করা হচ্ছে শিকাগোতে প্রেসিডেন্ট ওবামার। এই সরকারি অর্থ না নিয়ে যদি লাইব্রেরি কিংবা প্রেসিডেন্সিয়াল জাদুঘর মিউজিয়াম প্রতিষ্ঠা করা হয়, তার একটা বাড়তি সুবিধা আছে, সেটি হচ্ছে যে সরকারকে কোনো জবাবদিহি করতে হয় না। কোন ধরনের তথ্য, ডকুমেন্ট কিংবা ছবি কিংবা গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেখানে সঞ্জীবিত থাকবে, কিভাবে সেগুলি সাজানো হবে সেই বিষয়ে সরকারের কাছে জবাবদিহিতার কোনো বাধ্যবাধকতা থাকে না। যদি সরকারের পক্ষ থেকে সাহায্য নিয়ে প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি নির্মাণ করা হয়, তাহলে এখানে কি পরিমাণ ডকুমেন্ট রাখা হবে, কোন কোন ডকুমেন্ট রাখা যাবে যাবে না, কি কি তথ্য সেখানে পরিবেশন করা যাবে, কি তথ্য পরিবেশন করা যাবে না, এগুলো নির্ধারণ করে থাকেন সরকারের পক্ষ থেকে ন্যাশনাল আর্কাইভস কমিশন। কিন্তু যেহেতু প্রেসিডেন্ট ওবামা ব্যক্তিগত অনুদানের ভিত্তিতে সেই ভবনটি প্রতিষ্ঠা করছেন, যদিও এখনো কাজ শেষ হয়নি, সেখানে প্রায় চূড়ান্ত পর্যায়ে শেষ হওয়ার জন্য, তবে প্রেসিডেন্ট ট্রাম্প যেটি ফ্লোরিডাতে করবেন মায়ামি শহরে, তার সন্তান এরিক ট্রাম্প জানিয়েছেন যে ইতিমধ্যেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। তবে ধারণা করা হচ্ছে ওবামার মতোই প্রেসিডেন্ট ওবামা যেভাবে ব্যক্তিগত অনুদানের মাধ্যমে তার সেই মিউজিয়াম এবং লাইব্রেরি প্রতিষ্ঠা করছেন, প্রেসিডেন্ট ট্রাম্পও সেটি করবেন, যাতে তাকে কারো কাছে জবাবদিহি না করতে হয়। তিনি যেভাবেই তথ্য পরিবেশন করতে চান, উপস্থাপন করতে চান, সত্য মিথ্যা সবকিছু মিলিয়ে তিনি সেখানে উপস্থাপন করতে পারবেন। বিশেষ করে 2020 সালের অনুষ্ঠিত নির্বাচনের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক তথ্যই পরবর্তীতে যাচাই বাছাই ছাড়াই তিনি বলেছেন, এখনো বলে যাচ্ছেন যদিও যাচাই বাছাই ছাড়াই, কিন্তু সেগুলো তিনি সেখানে রাখতে পারবেন সেই তার লাইব্রেরি কিংবা মিউজিয়ামে, যদি সেগুলো সরকার থেকে কোনো প্রকার সাহায্য গ্রহণ না করা হয়। এবং সেই কারণে হয়তো সেখানে কোনো সাহায্য গ্রহণ করা হচ্ছে না, এরিক ট্রাম্প এমন ইঙ্গিত দিয়েছে। এবং এই জন্য এই লাইব্রেরি ফাউন্ডেশন ইতিমধ্যেই $50 মিলিয়ন সংগৃহীত হয়েছে। তবে কারা এই অর্থ দিয়েছেন সেই ব্যাপারে আহ ট্রাম্প পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য এখনো জানা নেই। তবে আরেকটি বিষয় এরিক ট্রাম্প স্পষ্ট করেছেন, সেখানে একটি ফেক নিউজের মিউজিয়াম থাকবে। অর্থাৎ কিভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদপত্র ফেক নিউজ, বিশেষ করে সিবিএস, এবিসি, এনবিসি, নিউ ইয়র্ক টাইমস ও আরো কয়েকটি সংবাদপত্র যেভাবে তার পিতাকে বিভিন্ন সময় মিথ্যা সংবাদ পরিবেশনের মাধ্যমে হেনস্থা করার চেষ্টা করেছে, সেই সমস্ত ক্লিপিংস, সেই সমস্ত নিউজের কাটিংস গুলো সেই মিউজিয়ামে থাকবে। ফেক নিউজ মিউজিয়াম বলা হবে সেটাতে, যাতে ভবিষ্যতের জনগণ, ভবিষ্যতে যারা সেই মিউজিয়াম কিংবা ট্রাম্প সেন্টারটি দেখতে যাবেন, লাইব্রেরি, তারা সে সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারেন। এটিও প্রেসিডেন্ট ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্প নিশ্চিত করেছেন, সেখানে একটি ফেক নিউজ মিউজিয়ামও থাকবে। আরেকটি বিষয় যেটি আজকে বলার চেষ্টা করছি সেটি সেটি হচ্ছে আহ আহ, আহ, আরেকটি বিষয় যেটি, সেটা হচ্ছে যে
আহ, আহ, এই পর্যন্ত আহ, আহ, যেই ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি নতুন একটি আমি দিন কয়েক আগে অবশ্য এই ব্যাপারে আপনাদের জানিয়েছিলাম দর্শকদের। এটি এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে বাইরে যাওয়ার সময় এন্ট্রি এক্সিট এবং এন্ট্রি কন্ট্রোল সিস্টেম, সেটি আগামী এক্সিট যেটাকে বলা হচ্ছে এন্ট্রি এক্সিট প্রোগ্রাম, সেটা আগামী 26শে ডিসেম্বর থেকে কার্যকর করা হবে বলে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট আজকে জানিয়েছে। এবং তারা বলেছে যে ইউএস কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন, সিবিপি বলে যদি যাদেরকে আমরা চিনি, আপনারা যারা যুক্তরাষ্ট্রের সীমান্ত অতিক্রম করেছেন কিংবা সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, তারা এই সিবিপি কর্মকর্তাদের সাথে, অফিসারদের সাথে পরিচিত আছেন। এই সিবিপি এই বিষয়টি দেখাশোনা করবে, এক্সিট এবং এন্ট্রির বিষয়টি। অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিক ব্যতীত যারা যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন কিংবা যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাবেন কিংবা যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন, আমি আবারও বলি নাগরিক ব্যতীত, যুক্তরাষ্ট্রের সিটিজেন ছাড়া বাকি সবাই, গ্রিন কার্ডধারী, ভিসাধারী, বিভিন্ন ভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করি, সাময়িক অনুমতি নিয়ে যারা যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তারাও সবাইকে যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে যাওয়ার সময় বায়োমেট্রিক ছবি জমা দিতে হবে বাধ্যতামূলক ভাবে। এবং যারা আসবেন, যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন, তাদেরও বায়োমেট্রিক ছবি গ্রহণ করবে সিবিপি, সেন্ট্রাল কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন। সকল এয়ারপোর্ট, সকল সীমান্ত চৌকি যেখান দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যায়, সমুদ্র বন্দর, এবং যেখানে যেখানে ডিপার্চার পোস্ট রয়েছে অথরাইজ, যেখান দিয়ে যুক্তরাষ্ট্র থেকে ত্যাগ করা যায়, এই ধরনের সব ক্ষেত্রেই এক্সিট এবং এন্ট্রি যারা যাবেন তাদেরও ছবি সহ বায়োমেট্রিক্স নেওয়া হবে, যারা প্রবেশ করবেন তাদেরও ছবি সহ বায়োমেট্রিক্স নেওয়া হবে, শুধুমাত্র আমেরিকান নাগরিক ছাড়া। তবে আমেরিকান নাগরিকরা চাইলে স্বেচ্ছা প্রণোদিত হয়ে যদি কেউ বায়োমেট্রিক দিতে চান, ছবিও দিতে চান, তারা দিতে পারবেন, কিন্তু তাদের বাধ্যবাধকতা নেই। অন্য সবারই সে বাধ্যবাধকতা আছে। তবে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে জানানো হয়েছে এর লক্ষ্যমাত্রা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস কিংবা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা যাতে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে যেতে না পারেন, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটি যুক্তরাষ্ট্রের যে কোনো আদালতে যে কোনো প্রক্রিয়ার মাধ্যমেই থাকুক না কেন, তারা যখন এক্সিট নিতে যাবেন সেই বায়োমেট্রিক্স এর মাধ্যমে তাদের চিহ্নিত করা সম্ভব হবে এবং তাদের যুক্তরাষ্ট্র ত্যাগ ঠেকানো সম্ভব হবে। এবং এতে যারা যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে ওভারস্টে করেন সেটিও নির্ণয় করা যাবে, কিংবা যারা যুক্তরাষ্ট্রে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরও সেটি খুঁজে বের করা যাবে। এবং এই জন্যই এক্সিট সিস্টেমটি নতুন ভাবে প্রবর্তন করা হচ্ছে। এবং এন্ট্রি সিস্টেম আগেও যেটি ছিল সেটি এখনই সেটি থাকবে। যুক্তরাষ্ট্র থেকে চলে যাবার পর আবার ফিরে আসার মাঝখানে যদি কারো ফাইলে কারো কোনো তথ্য গরমিল পাওয়া যায়, কোনো তথ্য পাওয়া যায়, সেক্ষেত্রে তাকে জবাবদিহিতামূলক আওতায় নিয়ে আসা যাবে। সেই জন্য এই এক্সিট এবং এন্ট্রি দুটি পয়েন্টে এই ছবি সহ বায়োমেট্রিক ব্যবস্থা প্রবর্তন করা হচ্ছে আগামী 26শে ডিসেম্বর থেকে। শেষ করার আগে নিউ ইয়র্ক সিটিতে আপনারা জানেন নতুন মেয়র দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন আগামী 1লা জানুয়ারি। তার আগেই নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে একটি বিল উত্থাপন করা হচ্ছে এবং সেটি খুব সম্ভবত আগামী 17ই ডিসেম্বর সেটি আনুষ্ঠানিকভাবে বিলের উপর তর্ক হবে এবং সেটি পাশ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তার কারণ নিউ ইয়র্ক সিটির প্রায় 50 জন কাউন্সিলম্যানের মধ্যে প্রায় 32 জন, সর্বশেষ খবর যতটুকু আমি জেনেছি, 32 জন এই বিলের সমর্থক, যদিও এই বিলটি 2024 সালে উত্থাপন করা হয়েছিল। এই বিলটির মূল বিষয়টি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে যাদের 3 বেডরুম 3 ফ্যামিলি হাউস রয়েছে, 3 ফ্যামিলি হাউস কিংবা তার চাইতে বেশি ফ্যামিলি সম্পন্ন বাড়ি রয়েছে, সেই বাড়িগুলো যদি তারা বিক্রি করতে চান, সেই বিক্রি করার সময় প্রথম সুযোগটি দিতে হবে নিউ ইয়র্ক সিটির কোন নন প্রফিট অর্গানাইজেশনকে। কারণ তাদের সেটি মার্কেটে দেবার পর কোন নট প্রায় 180 দিন বলা হচ্ছে বিলে, 180 দিন পর্যন্ত যদি সেটি কোনো নট ফর প্রফিট সংস্থা কিনতে রাজি না হয় বা সক্ষম না হয়, তখনই বাড়ির মালিক সেটি আহ বা চূড়ান্ত ভাবে জনসাধারণের কাছে বিক্রির জন্য দিতে পারবেন। কিন্তু তার আগে বাড়িটি যদি 3 ফ্যামিলি কিংবা তার থেকে বেশি ফ্যামিলির বাড়ি হয়, তাহলে থেকে বাধ্যতামূলক ভাবে
তাকে নট ফর প্রফিটের কাছে বিক্রি করার চেষ্টা করতে হবে, এবং এই বিক্রির চেষ্টা যদি তারা না করেন তাহলে তাদের একটি জরিমানার ব্যবস্থা করা হয়েছে $30,000, এবং এই বিলটির নাম দেওয়া হয়েছে কমিউনিটি অপরচুনিটি ফর পারচেজ অ্যাক্ট, COPA। এই কোপার আওতায় যারা যাদের এক ফ্যামিলি কিংবা দুই ফ্যামিলি আছে আর বাড়ির ভিতরে, তারা নিরাপদ, তারা সাধারণভাবে বিক্রি করতে পারবেন। কিন্তু 3 ফ্যামিলি কিংবা তার চাইতে বেশি বাড়ি যাদের রয়েছে, সেগুলো বিক্রি করতে গেলে এই কোপার আওতায় চলে আসবেন, এবং নট ফর প্রফিটের যতক্ষণ পর্যন্ত 180 দিনের মধ্যে নট ফর প্রফিট কোনো জবাব না দেয়, আপনাকে 180 দিন পর্যন্ত সেটি ধরে রাখতে হবে জনসাধারণের কাছে বিক্রি করার আগে। এবং এটি নিয়ে 2024 সালেই এই বিলটি উত্থাপন করেছিল, কিন্তু এই বিলটি এতদিন আলোচনা আসেনি। জোহরান মামদানি মেয়র নির্বাচিত হওয়ার পর, এবং বিশেষ করে তার নির্বাচনী প্রচারণাকালে অ্যাফোর্ডেবল হাউজিং এর বিষয়ে যে বক্তব্যগুলি এসেছে, সেই বক্তব্যের সাথে সামঞ্জস্য রেখেই এই বিলের যিনি প্রস্তাবক, তিনি বিলটি পুনরায় আলোচনায় নিয়ে এসেছেন, এবং শেষ পর্যন্ত 32 জন সিটি কাউন্সিল সদস্যের সমর্থন, যেটি পাশ করার জন্য যথেষ্ট। যেখানে 26 জনের প্রয়োজন, সেখানে এখন 32 জন এই বিলকে সমর্থন করছেন, এবং আর 2 জন যদি পাওয়া যায়, অর্থাৎ 34 জন যদি এই বিলের সমর্থন করে, তাহলে মেয়রের পক্ষে এটি ভেটো দেওয়া সম্ভব হবে না। যদি বিলটি পাশও করা হয়, খুব সম্ভবত মেয়র এরিক অ্যাডামস এই বিলটি স্বাক্ষর করা থেকে বিরত থাকবেন, কারণ তার মেয়াদ 31শে ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই বিল যদি পাশ হয় এবং এটি চূড়ান্ত অনুমোদন করার দায়িত্বটি গিয়ে পড়বে জোহরান মামদানির কাছে, পরবর্তী মেয়র, যিনি 1 জানুয়ারি 1 তারিখ দায়িত্বভার গ্রহণ করবেন। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। আপনি সঙ্গেই থাকুন নাজমুল হাসান, জনাব নাজমুল হাসান, আপনি সঙ্গে একটু থাকুন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য। প্রথম তথ্য যে হোমল্যান্ড সিকিউরিটি, আপনি যেটা বলেছেন যে 26 ডিসেম্বর সিবিপি, কাস্টমস বর্ডার প্রোটেকশন, লাইক যুক্তরাষ্ট্র থেকে এন্ট্রি এবং এক্সিট, খুব ন্যাচারালি আপনার তথ্যের মধ্যে দিয়ে যেটা আসলো যে একজন গ্রিন কার্ড কিংবা ওভারঅল যে প্রসেসে এই দেশে থাকুক না কেন, একমাত্র নাগরিক ব্যতীত, যাওয়ার সময় বায়োমেট্রিক দিতে হবে এবং আসার সময় বায়োমেট্রিক দিতে হবে। খুবই চমৎকার তথ্য। এবং বায়োমেট্রিক দেওয়ার মূল কারণ হিসেবে আপনি যেটা বললেন যে একজন ব্যক্তি গ্রিন কার্ড হোল্ডার বা হোয়াট এভার ইট ইস, অর্থাৎ বায়োমেট্রিক দিলেই সে ট্রাফিক ভায়োলেশন করেছে কিনা কিংবা অন্য যে কোনো অপরাধের সাথে সম্পৃক্ত কিনা, সব ডিটেলসটা চলে আসবে। তা আমি যেটা আপনাকে জানতে চাইবো যে কোনো কারণে একজন ব্যক্তি বাহির হওয়ার সময় যখন বায়োমেট্রিক দিল, বায়োমেট্রিকের আগে কোনো রকম তাকে কোনো ইন্টারভিউ করা হবে কিনা, যদি কোনো রকম ফল্ট পাওয়া হয়, এবং যদি কোনো কারণে সিবিপি মনে করে যে আমি এই ব্যক্তিটাকে যেহেতু কোনো কারণে অপরাধের সাথে সম্পৃক্ত, তাকে কি এক্সিট দেওয়া হবে কিনা, তাকে অ্যারেস্ট করা হবে কিনা, ব্যাপারটাও যদি আরেকটু ডিটেলস বলতেন। কারণ ন্যাচারালি আমি কিছুদিন কোনো একজন ব্যক্তি বাহির থেকে ঘুরে আসার পর যখন সে এন্ট্রি করতে গেল, তো ন্যাচারালি তখন আবার কেন বায়োমেট্রিক? কারণ ন্যাচারালি মানে একটা ব্যক্তিকে তো বাহির করতে দেওয়া হলো, কিন্তু যখন সে আবার রিটার্ন আসলো তখন আবার কেন বায়োমেট্রিকটা নেওয়া হবে? কি তখন সেই বায়োমেট্রিকের মধ্যে আসলে কোন বিষয়টি দেখবে সিবিপি? যদি আরেকটু এক্সপ্লেন করতেন। না, সিবিপি, সেন্টার ফর কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশনকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। তারা এক্সিট এবং এন্ট্রি সিস্টেম মেনটেন করবে। এন্ট্রি সিস্টেমটা তারা আগে থেকেই মেনটেন করতো, এখন এক্সিটটাও মেনটেন করা হবে। আরেকটা কথা হচ্ছে যে সিবিপি কাউকে এন্ট্রি ডিনাইও করতে পারে, এক্সিটও ডিনাই করতে পারে। যদি তাকে যুক্তরাষ্ট্রে রেখে দেওয়ার প্রয়োজন হয় আইনের কারণে কিংবা অন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তার কারণে, তখন যেমন ধরেন একজন যদি কোনো খুন কিংবা অন্য ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকার পর, অভিযুক্ত হওয়ার পর সে যদি যুক্তরাষ্ট্র থেকে পালাতে চায়, তখন তো তার পয়েন্ট তো ওইটাই, সিবিপি তাকে আটকাতে পারে। সেখানে যদি তাৎক্ষণিকভাবে তার নামটি, যে ফাইল রয়েছে ফেডারেল ফাইল, প্রত্যেকটি যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন I-94 দিয়ে কিংবা যুক্তরাষ্ট্রে কোনো না কোনো ভাবে কোনো ইমিগ্রেশন ফ্যাসিলিটি নেওয়ার চেষ্টা করেছে, সুযোগ সুবিধা, তারা সবাই কিন্তু এখন রেজিস্টার্ড, সবারই কিন্তু একটি ফাইল আছে। এবং সেই ফাইলে যখন এই তথ্যগুলি সম্পৃক্ত হবে, সংযুক্ত হবে, তখন তো তার আগে যেমন হতো যে কেউ এক্সিট করার সময় তিনি চলে যেতেন কাজটা, তখন তার কোনো ইমিগ্রেশন সিস্টেম ছিল না। কারণ এয়ারপোর্টের গিয়ে তারা এয়ারলাইন্সের কাউন্টারে পাসপোর্ট দিতেন, এই পাসপোর্টের টিকিট ঠিকই আছে কিনা তাকে চলে যেত, তাকে বোর্ডিং করতে দেওয়া হতো। এখন কিন্তু সেটাতে একটু পরিবর্তন আসছে, কারণ এখন আপনি ইয়ের কাছে যাওয়ার আগে, যদিও প্রসিডিউরটা পুরোটি ব্যাখ্যা করেনি সিবিপি এখনো, কারণ 26শে ডিসেম্বর থেকে এটি কার্যকর করতে যাচ্ছে,
এখনো ব্যাখ্যা করেনি যে আপনি টিকিট নিয়ে, পাসপোর্ট নিয়ে আপনি এয়ারলাইন্স এর কাউন্টারে যাওয়ার আগে সিবিপি কে ফেস করতে হবে। সিবিপি ক্লিয়ারেন্স দিলেই এয়ারলাইন্স আপনার আপনার পরবর্তী কাজটা করবে। এটি হচ্ছে মূলত এই বিষয়টির ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে যে যুক্তরাষ্ট্রে যিনি প্রবেশ করতে চান, তিনি যতবার যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে গেছেন, যতবারই তিনি নতুন প্রবেশ করতে চান, ততবারই তাকে ধরে নেওয়া হয় যে তিনি নতুন ভাবে প্রবেশ করছেন। এই হচ্ছে আরেকটি ব্যাপার, যেটি এন্ট্রি, যে জন্য আপনি চলে যাওয়ার পরও যে আপনি আহ, পরবর্তীতে প্রবেশ করার সময় নির্বিঘ্নে প্রবেশ করতে পারবেন, যদি, হ্যাঁ, এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে অবশ্য, যে বা কিছু কিছু যেমন গ্লোবাল এন্ট্রি, তারপরে হোমল্যান্ড সিকিউরিটির কিছু কিছু ক্লিয়ারেন্স আছে যেগুলি যুক্তরাষ্ট্রের নাগরিকরা যে সুবিধা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে তাদের হয়তোবা সিপিপি কে সেভাবে ফেস করতে হয় না, তারা কিওস্কের মাধ্যমে সেটি করতে পারেন। তবে অন্য দেশের নাগরিক কিংবা গ্রিন কার্ডধারীদের এই নতুন করে এই এক্সিট এবং এন্ট্রির মুখোমুখি হতে হবে সিবিপির কাছে। তাহলে আমরা কি এটা বলতে পারি যে যে কোনো ব্যক্তি যারা যুক্তরাষ্ট্রের নাগরিক না, এয়ারপোর্টে যাওয়ার আগে তাকে ফুল সচেতন হয়ে যেতে হবে, অর্থাৎ অবশ্যই আমরা এটা এটি কি বলতে অবশ্যই পারি যে এই জন্য কোনোভাবেই এই জন্য বলার অপেক্ষা সচেতন রাখা হয়েই যেতে হবে, কারণ সে আসলে বের হতে পারবে কিনা, আবার বের হলে ঢুকতে পারবে কিনা কোনো নিশ্চয়তা নেই, আমরা কি এটা বলতে পারি? ইয়েস, অবশ্যই। তাহলে তো গ্রিন কার্ড, যদি অনেক গ্রিন কার্ডধারী যুক্তরাষ্ট্র থেকে বেড়াতে যায়, তা আসার সময় তাদেরকে আটক করা হয় কেন? খুব সুন্দর, এখন আটক চমৎকার করা হচ্ছে। তথ্য। আপনি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটা মানে আপনি সবসময় সংবাদে একটা ভিন্নতা নিয়ে আসেন, সংবাদের মধ্যে একটা বৈচিত্র্যতা নিয়ে আসেন। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি কথা বলেছেন যে ফ্লোরিডার মায়ামিতে যে সুউচ্চ ভবনে লাইব্রেরি নির্মাণের কথা, এবং ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এখন পর্যন্ত যে জাতীয় গণমাধ্যমগুলোতে ফেক নিউজ হয়েছে সেগুলোর একটা আলাদা মিউজিয়াম করা হবে। তো একটু ভিন্নতা রয়েছে, কারণ এর পর্যন্ত যতজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছে তার এই ধরনের স্বপ্ন। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প একদিকে ফিফা শান্তি পুরস্কার পাচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প একদিকে জোহরান মামদানিকে যখন গ্রহণ করেছেন তখন তার অ্যাটিটিউড আমরা দেখেছি, নির্বাচন কিংবা রাজনৈতিক মারপ্যাচ অনেক রকমভাবে দেখেছি। তো ডোনাল্ড ট্রাম্পের এই যে একটা জমি গিফট পাওয়া, সুউচ্চ ভবনে লাইব্রেরি নির্মাণ হওয়া এবং গণমাধ্যমকে এক ধরনের ফেক নিউজ যেগুলো করা হচ্ছে, মানে এই ধরনের পরিকল্পনাগুলোর আসলে মূল কারণটা কি বলে আপনি মনে করেন অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে? ডোনাল্ড ট্রাম্প বরাবরই বলে আসছেন তিনি ফেক নিউজ অনেক প্রকাশ্যে তিনি বলেন অনেকগুলো ফেক, এবং তিনি আদালতে তো ফেক নিউজের বিরুদ্ধে মামলা জিতেছেন, বিপুল পরিমাণ ক্ষতিপূরণও পেয়েছেন। অনেকে তো আদালতে না গিয়েই তাকে তাকে ক্ষতিপূরণ দিয়ে তাদের এই ফেক নিউজের বিষয়টি স্বীকার করে নিয়েছে। এবং তার ছেলে এরিক ট্রাম্প বলেছেন যে সেই বাবদ যে অর্থ তার বাবা পেয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে শাস্তিমূলক জরিমানা যেগুলি, কিংবা তাকে মামলায় অগ্রসর না হওয়ার জন্য যে অর্থ প্রদান করা হয়েছে, সেই সব অর্থগুলি দিয়েই সেই ফেক নিউজ সেন্টারটি প্রতিষ্ঠা করা হবে, যাতে আগামী দিনের নাগরিকরা দেখতে পারে যে যুক্তরাষ্ট্রের সংবাদপত্রের স্বাধীনতাকে কিভাবে অ্যাবিউজ করা হয় ফেক নিউজের মাধ্যমে। এবং তার বাবা এরিক ট্রাম্প বলেছেন, তার বাবা ডোনাল্ড ট্রাম্প সেটা কিভাবে শিকারে পরিণত হচ্ছেন সেটাই সেই জাদুঘরে উপস্থাপন করা হবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক চমৎকার ব্যাখ্যা দিয়েছেন, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা জানি যে এই টাইম এক্সক্লুসিভ চলাকালীন সময়ে কোনো দ্রুত কোনো নিউজের আপডেট থাকলে সঙ্গে সঙ্গে আপনি টাইম এক্সক্লুসিভ দর্শকদেরকে সেটা তুলে ধরেন। এই জন্য কিন্তু টাইম এক্সক্লুসিভ দর্শক আপনাকে একটু আলাদাভাবে মূল্যায়ন করে, এবং এই প্যানেলে যারা যারা আছে তাৎক্ষণিকভাবে যে কোনো আপডেট নিউজ আসলে সেটা সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠানে আমরা তুলে ধরি। আপনি সঙ্গে থাকুন। এখন আমি একটু যাব, আমরা জানি যে নিউ ইয়র্কে আজকে প্রথম, নিউ ইয়র্ক সহ বিভিন্ন জায়গায় আজকে যে তুষার পড়েছে, এবং এই তুষার পড়ার কারণে কিন্তু ন্যাচারালি ওয়েদারের মধ্যে একটা বড় পরিবর্তন এসেছে। আমরা জানি যে কিছুদিন ধরেই শীতজনিত অনেক রোগ এবং সাবধানতার কথা চিকিৎসকরা বলছেন। তো আমাদের সাথে ডাক্তার মঞ্জুর মোর্শেদ উনি আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ। আপনি একটু বলবেন যে এই যে আজকে হঠাৎ করে তুষার পড়া, অনেকের মধ্যে ধরেন যে এক ধরনের সাহসিকতা দেখা যায় যে ঠান্ডা বাতাস নাকে লাগছে কিন্তু তারা কোনো রকম নাকটাকে প্রোটেকশন করছে না, হয়তো কান প্রোটেকশন করছে, গলা প্রোটেকশন করছে, বডি প্রোটেকশন করছে, কিন্তু আপনারাই বলেন যারা চিকিৎসক যে নাকে যদি ঠান্ডা বাতাস খুব জোরে লেগে যায় অনেক সময় সেটা ভিতরে গিয়ে অনেক ধরনের শীতজনিত রোগ হতে পারে। এই বিষয়ে যদি আপনি আমাদের টাইম টেলিভিশনের দর্শকদেরকে এই মুহূর্তে কিছু বলতেন। জি, আসসালামু আলাইকুম সবাইকে।
জি, আজকে আমি আহ, বিশেষ করে কনসেন্ট্রেট করব যাদের হৃদরোগ আছে, বয়স্ক বা সাধারণ রোগীদের জন্য এই শীতকালে কিরকম একটা প্রভাব ফেলতে পারে এবং কিভাবে আমরা সুস্থ থাকতে পারি সেটার উপর একটু আলোকপাত করব। যে শীতকাল আমাদের জীবনে কিছুটা আরাম বয়ে আনলেও বয়ে আনলেও এই সময়টুকু কিন্তু হৃদরোগ যাদের আছে, বয়স্ক কিংবা অসুস্থ ব্যক্তিদের জন্য অত্যন্ত সংবেদনশীল। আপনারা জানেন শীতকালে বিশেষ করে ঠান্ডার জন্য রক্তচাপ অনেক বেড়ে যায়। সেটা কিভাবে? আপনার আমাদের যে রক্তনালীগুলো আছে সেগুলি অনেক সংকুচিত হয়ে যায় এবং এই বেজো কনস্ট্রিকশনের জন্য যাদের ব্লাড প্রেশার আছে তাদের ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে এবং সেটি হৃৎপিণ্ডের উপরও চাপ পড়ে এবং এই হৃৎপিণ্ডের উপর চাপ পড়লে যাদের স্টেবল স্টেবল অ্যানজাইনা আছে কিংবা হার্ট অ্যাটাকের ঝুঁকিটা আগের থেকে অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও আপনার সর্দি, কাশি, তারপর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আজকে সেগুলি তুলে ধরবো। তো প্রথমে শীতে কেন হৃদরোগের ঝুঁকিটা বেশি? শীতে যেটি বলেছি আমি যে ঠান্ডায় যে রক্তনালীগুলো সংকুচিত হওয়ার ফলে রক্তচাপ বেড়ে যাওয়ার ফলে আপনার হৃদরোগের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেই সাথে সাথে শ্বাসকষ্ট দেখা দিতে পারে। তো বয়স্ক শরীর অনেক সময় ঠান্ডা সহ্য করতে পারে না, তাই শীতে বিশেষ যত্ন অপরিহার্য। তো এই সময়ে প্রথমে আসি একটু খাওয়া দাওয়ার ব্যাপারে। শীতকালে একই জীবনযাত্রা একটা পার্ট অফ আওয়ার লাইফ এবং আপনি যত কম তেল ব্যবহার করতে পারেন, কম লবণের খাবার খেতে পারেন, তারপর সেদ্ধ বা রান্না করা সবজি বেশি খেলে কিংবা লাল আটা, লাল আহ, 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 চাল, এগুলো রুটি খাওয়া এবং সেই সাথে সাথে ফাইবার যুক্ত খাবার যেমন আপেল বলেন, পেয়ারা বলেন, কমলা, এগুলি আর কি। হ্যাঁ, যে জিনিসটা আপনাকে এড়াতে হবে সেটি হচ্ছে যে অতিরিক্ত লবণ, ভাজা, চর্বিযুক্ত খাবার, অতিরিক্ত মিষ্টি বা ঠান্ডা পানীয়, এগুলি কিন্তু এড়াতে হবে। সেটি কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমরা অনেক সময় পানি খাই না, বিশেষ করে যেহেতু আমাদের ঠান্ডা লেগে থাকে এবং তৃষ্ণাটাও কম লাগে, সেই জন্য পানির চাহিদাটা কিন্তু কমে যায়। কিন্তু আপনি যদি একটু কুসুম গরম পানি পান করেন তাহলে আপনার গলাটা যে একটু বসে যায় কিংবা একটু যে ঠান্ডা লেগে থাকে এটা কিন্তু আপনি অনেকটা আরাম ফিল করবেন। তারপর অল্প অল্প করে আপনি বারবার পানি পান করতে পারেন এবং অবশ্যই যদি আপনার পানির যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন যদি পান করার ব্যাপারে না থাকে তাহলে আপনি এই পানি আপনি পর্যাপ্ত পরিমাণে আপনাকে খেতে হবে এই শীতের সিজনেও। এই সময় সাধারণত ব্যায়াম বা চলাফেরার ব্যাপারে অনেক সীমাবদ্ধতা থাকে, কারণ বাইরে ঠান্ডা, আপনি যেতে পারেন না, হাঁটাহাঁটি করতে পারেন না। বাইরে হয়তো এই যেমন আজকে স্নো পড়লো, স্নোতে আপনি হাঁটতে পারছেন না, অনেক সময় ঠান্ডার জন্য বের হতে পারছেন না, কিন্তু ঘরের মধ্যে আপনি একটু হাঁটাহাঁটি করতে পারেন। হ্যাঁ, যাতে একদম সোফাতে যাতে না বসে থাকে, যে হাঁটাহাঁটি কিংবা সিঁড়ি থাকলে সিঁড়িগুলো একটু বাড়া, এগুলো একটু খেয়াল রাখতে পারেন। তারপর কিভাবে গরম গরম থাকবেন এবং শরীরের প্রতি যত্ন নেবেন? আপনি বিভিন্ন লেয়ারের যদি কাপড়গুলো যদি পরেন, একটার পরিবর্তে যদি কয়েকটা পরেন, তাহলে এই বাতাসগুলো আপনার শরীরে যেতে কিন্তু অনেক একটু ব্যাঘাত ঘটে, যার ফলে এটি আপনার শরীরকে অনেক ওয়ার্ম রাখতে পারে। এবং সেই সাথে সাথে আপনি যেটি বলেছেন যে বুকটা, মাথাটা, হ্যাঁ, তারপর পা ঢেকে রাখুন, প্রয়োজনে আপনি মোজা পরুন, গরম মোজা পরুন। হ্যাঁ, তারপর এই যে মুখের ভিতর যাতে আপনার বাতাসটা না ঢুকে সেই জন্য আপনি গরম কাপড় দিয়ে আপনি পরতে পারেন। কোনো সময় যদি আপনি কথার কথা আপনি বাইরে গেলেন এবং ভেজা কাপড় হয়ে যায়, যদি স্নোতে গেলেন একটু ভেজা কাপড় হয়ে যায়, তাড়াতাড়ি এটা খুলে ফেলবেন এবং ঘরের তাপমাত্রা সবসময় সহনীয় রাখবেন যাতে আপনার কোনো ঠান্ডা লেগে না থাকে। ওষুধপত্রের ব্যাপারে না বললেই নয়, এই শীতের সময়ও কিন্তু আমাদের যাদের ওষুধ যেরকম ওষুধের নেওয়ার কথা, যেমন ব্লাড প্রেশার বলেন, তারপর কোলেস্টেরল বলেন, এগুলি কিন্তু আপনাকে, কিংবা সুগারের জন্য যেমন ডায়াবেটিসের জন্য বলেন, এগুলি কিন্তু আপনারা নিতে ভুলবেন না। একটা জিনিস না বললে নয়, এবার আজকে যেহেতু বরফ পড়েছে এবং বরফ পরিষ্কার করার ব্যাপারে আমি একটু কিছু নিরাপত্তার ব্যাপারে কিছু নির্দেশনা দেব। সাধারণত আপনারা যখন কাজ শুরু করার আগে হালকা ব্যায়াম করে তারপর শরীরটা গরম করুন। সঠিক সাইজের হালকা বা মজবুত শাবলটা ব্যবহার করুন। বরফ তুলতে গিয়ে পিঠকে একদম সোজা এবং হাঁটুকে একটু বাঁকা করে তারপর আপনি এটি বরফটা ফেলবেন। এক হাতে বা একবারে বেশি ভার তোলা উচিত নয়। ধীরে ধীরে কাজ করুন, তাড়াহুড়া করবেন না এবং কাজ শেষে গরম স্থানে গিয়ে বিশ্রামটা নিন। তো হৃদরোগের ব্যাপারে বরফ কিভাবে পরিষ্কার করবেন সেটি নিয়ে একটু বলা দরকার। এই ঠান্ডা আবহাওয়ায় ভারী পরিশ্রম হৃৎপিণ্ডের উপর অনেক চাপ ফেলে,
হঠাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, বিশেষ করে যাদের স্ট্যান্ড করা হয়েছে, বাইপাস আছে, তাদের ক্ষেত্রে আরো একটু কেয়ারফুল থাকতে হবে। যদি সম্ভব হয় পরিবারের অন্য সদস্যরা যাতে একটু আপনাকে হেল্প করতে পারে সেদিকে খেয়াল রাখতে পারেন। যাদের বয়স অনেক তরুণ বা সুস্থ আছেন তারাও আমাদেরকে, বা যাদের ঘরে এই ধরনের রোগী আছে তাদেরকে হেল্প করতে পারে। তো যে বিপদগুলো দেখলে আপনি খুব সঙ্গে সঙ্গে আপনি কেয়ারফুল থাকতে হবে যে বরফ পরিষ্কার করার সময় যদি দেখেন যে আপনার বুকটা ভার লাগছে, কিংবা বুকে ব্যথা হচ্ছে, কিংবা শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তো কিংবা মাথা ঘোরা বা অতিরিক্ত ঘাম, এগুলো তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করুন এবং প্রয়োজনে জরুরি চিকিৎসা নেন। এই শীতের সময় কিন্তু আমাদের পর্যাপ্ত ঘুম এবং মানসিক শান্তিরও দরকার আছে। দিনে 7 থেকে 8 ঘন্টা যেরকম আমাদের প্রতি সময় ঘুমের দরকার সেটি কিন্তু আপনাকে রাখতে হবে, এবং সেই সাথে সাথে আমাদের যে মানসিক স্ট্রেস সেটা কমাতে হবে, এবং নামাজ, দোয়া বা জিকির এগুলি কিন্তু আপনাকে মানসিক শান্তি দিয়ে থাকে। তো এই যে আমি যে শীতকালে এত কিছু যে বললাম, কিন্তু সেই সাথে সাথে শীতকালে যারা আপনার গোসল করতে যান এবং গোসলে কিন্তু এগেইন ঠান্ডা পানিতে বা একটু লুক ওয়ার্ম পানি লাগলে যে হঠাৎ করে যে শরীরের মধ্যে যে একটা কোট এন্ড কোট একটা শক হয়ে থাকে, এটিও কিন্তু আপনার যাদের হৃদরোগ আছে তাদের ক্ষেত্রে অনেক প্রভাব ফেলতে পারে। তাই যতটুকু সম্ভব আপনার লুক ওয়ার্ম দিয়ে এবং আস্তে আস্তে নিচের থেকে আপনি উপরের দিকে যাতে দ্রুত গোসল করতে পারেন সেদিকে একটু খেয়াল রাখবেন। এছাড়া যাদের অ্যাজমা আছে এই সময় কিন্তু এগেইন আপনার ফুসফুসে যে এয়ার এক্সচেঞ্জ হওয়ার কথা বেজো কনস্ট্রিকশনের জন্য সেটা কম হতে পারে। তারপর আপনার বাতাসের যে মসৃণতা কম আছে সেটা কম হতে পারে। সেই জন্য যাদের অ্যাজমা আছে তারা কিন্তু খুবই কেয়ারফুল থাকতে হবে। বিশেষ করে প্রয়োজন না হলে এই শীতের সময় যাতে বাইরে না যাওয়া হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন, এবং যারা রেস্কিউ ইনহেলার ব্যবহার করে থাকেন যেমন অ্যালবিউটারল ইত্যাদি জাতীয় সেগুলি কিন্তু সঙ্গে রাখবেন। আর যারা ছোটখাটো যারা বাচ্চা আছে তারা এই সময়ে কিন্তু তাদেরকে খেয়াল রাখতে হবে যাতে কোনো ধরনের রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস যাতে না হয়ে থাকে, ফ্লু বা কোল্ড না হয়ে থাকে। যদিও বাচ্চাদের ইমিউন সিস্টেম অনেক বেশি, কিন্তু ওনারা যদি অসুস্থ হয়ে থাকেন এতে কিন্তু মা বাবাদের অনেক অশান্তি লাগে থাকে, মানসিক একটা অস্বস্তিতে থাকেন, তাদের স্ট্রেস লেভেল বেড়ে যায়, এবং সেই সাথে সাথে সেটি কিন্তু আপনার কন্টিজিয়াস হয়ে অন্যদের কাছেও যেতে পারে। সেই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে। যারা এখনো ফ্লু ভ্যাকসিন নেন নাই, এখনো মানে মনে করবেন না যে এটা অনেক অলরেডি দেরি হয়ে গিয়েছে। যদি এখনো নিতে পারেন তাও আপনার বেটার, এবং কখনো ভাববেন না যে এই ফ্লু ভ্যাকসিন নিলে তো এমনি তো ফ্লু হয়ে যায়, কিন্তু এই ধরনের ভাবা উচিত না। কিন্তু ফ্লু ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন হলে আপনারা নেবেন, এবং বয়স্ক যারা আছেন তাদের যদি নিউমোনিয়া ভ্যাকসিন নিতে হয় সেটাও নেবেন। আর মাঝে মধ্যে ঘরের মধ্যে যেহেতু এই সময় আপনার অনেক ড্রাই থাকে এয়ার, যদি সম্ভব হয়ে থাকে মাঝে মধ্যে একটু ভেন্টিলেশনের ব্যবস্থা করবেন যাতে বাতাসটা আসা যাওয়া করতে পারে। আর যখনই বাইরে যাবেন এবং বিশেষ করে ক্রাউডেড এরিয়াতে যাবেন মাস্কটা অবশ্যই ব্যবহার করবেন, এবং ঘরে যখন আবার আসবেন সেই সাথে সাথে হাত কে ওয়াশ করা, তারপর আপনার বিভিন্ন সারফেসগুলোকে ডিসইনফেক্টেন্ট করা, এগুলির দিকে একটু খেয়াল রাখতে হবে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং আর যদি আরিফ ভাই কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। আপনার কাছে আরও প্রশ্ন আছে। আমরা তার আগে বাগের প্রেসিডেন্ট জয়নাল আবেদিন আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকে যে কথাটি বলতে চাই যে আমরা জয়নাল আবেদিনের সাথে কথা বলার পরে আবার আপনার কাছে আসব, আর এই প্যানেলে যারা আছে তারাও যুক্ত হবেন। আপনি দূর থেকে বাংলাদেশের আপনি জানেন যে গুলিবর্ষণের ঘটনায় হাদি যে আহত আছে এবং এই বিষয়ে আপনি কথা বলেছেন, সত্যিকার অর্থে বাংলাদেশে কি এটা ট্রিটমেন্ট আছে কিনা, আর যদি হাদি সুস্থ হয়ে উঠে মেডিকেল টার্মসে সে আসলে কি আগের মতো রাজপথ কাঁপাতে বা রাজপথের উত্তালে তার যে বক্তব্য সে আসলে পারবে কিনা, এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও আপনার সাথে কথা বলবো। আপনি আমাদের সঙ্গে থাকুন। এখন আমি আসবো জয়নাল আবেদিন। আপনাকে ধন্যবাদ জনাব, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজকে অ্যাস্টোরিয়া অ্যাথেন্স পার্কের সামনে আপনাদের একটা সমাগম আমরা দেখেছি, এবং আমরা দেখেছি ডিস্ট্রিক্ট 36-এর অ্যাসেম্বলি মেম্বার মেরি জোবাইদাকে আপনাদের এন্ডোর্স করতে। তো আমি বলবো যে অ্যাস্টোরিয়ায় মেরি জোবাইদা কেন, মানে অর্থাৎ আপনি তো দীর্ঘ সময় ধরে এখানে টোটাল পরিস্থিতিগুলো দেখছেন, মানে আপনার এই বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে। ধন্যবাদ সব প্যানেলিস্টদের এবং টিভিকে ধন্যবাদ। মেরি জোবাইদা বাংলাদেশি কমিউনিটির প্রার্থী এবং অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36-এর। মেরি জোবাইদা আমাদের সাথে দীর্ঘদিন ধরে
আমরা যেই বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ গত ১.৫ দশক ধরে নিউ ইয়র্ক সিটি থেকে নিউ ইয়র্ক স্টেট পর্যন্ত বিশেষ করে আমরা যেই বিলগুলো নিয়ে অ্যাডভোকেসি করেছি বিভিন্ন সময়ে, কারণ আপনারা জানেন গত বছর ছিল আমাদের 11তম অ্যাডভোকেসি ডে আমরা উদযাপন করেছি আলবেনিতে ইন পার্সন, এবং প্যান্ডামিক সময়ে আমরা দুইবার আমরা জুমে অ্যাডভোকেসি করেছি স্টেট অ্যাসেম্বলি এবং সেনেটে, অর্থাৎ আমাদের লেজিসলেটরদের সাথে। তো সেই হিসেবে 13 বার, তো ইন পার্সন ছিল 11 বার, এবং 3 থেকে 4 বার মেরি জোবায়দা আমাদের সাথে এই অ্যাডভোকেসি করতে ফিজিক্যালি গিয়েছিল। ইট মিনস আমরা যেই দাবিগুলো নিয়ে কথা বলি মেরি জোবায়দা তার পার্ট অ্যান্ড পার্সেল, সেই হিসাবে আমরা মেরি জোবায়দাকে সমর্থন করেছি। আমরা মনে করি, বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ মনে করে, মেরি জোবায়দা হবে আমাদের কমিউনিটির ট্যাক্সি ড্রাইভার, উবার ড্রাইভার, স্মল বিজনেস ওনার, ভাড়াটিয়া, স্মল হোম ওনার, এই ধরনের যারা ছোটখাটো ব্যবসা করে কমিউনিটিকে মানে অর্থনৈতিক চাকাকে সচল রেখেছে, এদের জন্য একটা বলিষ্ঠ কণ্ঠস্বর হবে। আমরা মনে করি মেরি জোবায়দা ল্যাঙ্গুয়েজ অ্যাক্সেস থেকে শুরু করে মিনিমাম ওয়েজ, স্টেট ব্যাপী হালাল ফুড, সুনি এবং কিউনিতে যে স্কুলের ছুটিগুলো, এবং সুনি এবং কিউনিতে স্টেট ওয়াইড যে ছুটির জন্য আমরা সংগ্রাম করছি, সেই তার সপক্ষে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হবে। সর্বোপরি এই ডিস্ট্রিক্ট যেহেতু জোরাল মামদানি অ্যাসেম্বলি মেম্বার ছিল, এই ডিস্ট্রিক্টে একটা উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ভোটার বর্তমানেও বিদ্যমান। তো আমরা যদি এই সুযোগটাকে কাজে লাগাইতে পারি, সকল বাংলাদেশিরা এক হয়ে যে মেরি জোবায়দাকে এই ডিস্ট্রিক্ট 36-এ আমরা যদি ইলেকশনের সময় ভোটটা দিতে পারি, তাহলে যে কাজটা হবে, আমাদের এই যেসব দাবি দাওয়াগুলোর কথা বললাম, এবং ভবিষ্যতে আমাদের যে আগামী প্রজন্ম যাদেরকে আমরা প্রমোট করি, বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ গত ১.৫ দশক ধরে একটা উল্লেখযোগ্য সংখ্যক ইয়ুথদেরকে চেষ্টা করছি আমরা তাদেরকে মেইন স্ট্রিমে কাজে লাগাতে, এবং সেই কাজটাও একটা গতি পাবে। সেই কারণে আমরা মেরি জোবায়দাকে সমর্থন করেছি, এবং আজকে এই শীত উপেক্ষা করে, মানে এত খারাপ একটা ওয়েদার, আপনারা জানেন যে 10 ডিগ্রির মতো ছিল, যদিও ছিল ওভার 20 ডিগ্রি, বাট ফিল লাইক 10 ডিগ্রি। এর মধ্যেও এক উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি আমাদের নির্বাচনী র্যালিতে অংশগ্রহণ করে। আমি সবাইকে অন্তঃস্থল থেকে বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং এই স্পিরিটটাকে কাজে লাগিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে খুব সম্ভবত নির্বাচন হবে। সেই নির্বাচনে ডিস্ট্রিক্ট 36-এ মেরি জোবায়দাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের একটা অবস্থান নিউ ইয়র্ক স্টেটে যাতে আমরা করতে পারি, সেই জন্য আমরা যাতে সবাই অংশগ্রহণ করি, এই আহ্বান জানাই। আপনি অনেক চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। আমরা জানি যে একমাত্র বাংলাদেশি নারী যে এভাবে করে নির্বাচন করছে। তো আপনি বাংলাদেশিদেরকে এগিয়ে আসার কথা বলছেন। স্বাভাবিকভাবেই বাংলাদেশি যেহেতু একজন, স্বাভাবিকভাবে আমরা বাংলাদেশিরা এগিয়ে যাব। পাশাপাশি আপনাকে যে প্রশ্নটি রাখবো, যে অ্যাস্টোরিয়াতে মেরি জোবায়দার এই জায়গাটিতে অনেক বিভিন্ন জাতি এবং ধর্ম বর্ণের মানুষ আছে, তো তাদের ব্যাপারে মেরি জোবায়দারকে তারা কিভাবে দেখে, বা তাদের ডোর টু ডোর ভোট কানেক্ট হওয়ার ক্ষেত্রে কি ভূমিকা আপনারা পালন করবেন? ধন্যবাদ। আমরা আজকে দেখেছেন, আপনি ছিলেন সেখানে, আজকে দেখেছেন আজকে শুধু বাংলাদেশিরা ছিল না, এই নির্বাচনী র্যালিটাতে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশিও ছিল। এক, দ্বিতীয় যে বিষয়টি, আমরা শুধু কাউকে এন্ডোর্স করলাম এখানেই আমাদের দায়িত্ব শেষ নয়, এবং আমরা তা করি না। আমরা যেই কাজটা করি সেটি হচ্ছে এই ক্যাম্পেইন, যেহেতু আমরা এন্ডোর্স করেছি বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের পক্ষ থেকে, এই ক্যাম্পেইনের সপক্ষে যত ধরনের প্রচেষ্টা চালানো দরকার, অর্থাৎ ডোর নক করা দরকার। আপনারা জানেন যে ভোটারদের কাছে হ্যান্ড টু হ্যান্ড পৌঁছার, সামনাসামনি পৌঁছার একমাত্র একটা মাধ্যম হচ্ছে ডোর নক করা, আরেকটা মাধ্যম হচ্ছে ফোন কল করা, আরেকটা মাধ্যম হচ্ছে অর্থ সংগ্রহ করে
যে এই নির্বাচনী ফান্ডকে সহযোগিতা করা, এমনিভাবে যত ধরনের পদক্ষেপ আছে আমরা সবগুলো কাজই করব, এবং সেখানে আমরা বাংলাদেশিদের সহযোগিতা চাই এবং অংশগ্রহণ চাই। শেষ প্রশ্ন করব জয়নাল আবেদিন, অনেক চমৎকার ব্যাখ্যা দিচ্ছেন আপনি। আমাদের দর্শক সহ বাঙালি কমিউনিটির আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু মেরি জুবাইদা, কারণ একমাত্র বাংলাদেশি, তাও আবার জোহরান মামদানি আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন। তো আমি যে কথাটি জানতে চাইবো, আসলে জয় পরাজয় সব কিছুই তো নির্ভর করে যে কে কতটুকু অ্যাফোর্ড করলো বা ওভারঅল কি পরিস্থিতি দাঁড়ায়। তো আমি বলবো যে জয়ের ব্যাপারে আসলে কতটুকু আশাবাদী আপনি, আপনার অর্গানাইজেশন মেরি জুবাইদার? থ্যাংক ইউ। গত 20 সালে মেরি জুবাইদা যখন ডিস্ট্রিক্ট 37 থেকে ইলেকশন করে, সেখানে 37% ভোট মেরি জুবাইদা পেয়েছিল, এবং সেই সিটটা ছিল এখন যেমন সেখানে ইনকামবেন্ট ছিল, যিনি দীর্ঘদিন ধরে ওই ডিস্ট্রিক্ট 37 এর নেতৃত্ব মানে অ্যাসেম্বলি মেম্বার হিসাবে, অ্যাসেম্বলি উইমেন হিসাবে ছিলেন, তার এগেনস্টে কিন্তু মেরি জুবাইদা তখন প্রার্থী ছিল। এখন যে ডিস্ট্রিক্টটা, এটা হচ্ছে যেহেতু জোহরান মামদানি মেয়র হিসাবে নির্বাচিত হয়েছে, এই ডিস্ট্রিক্টটা ওপেন হইলো, এখানে কোনো ইনকামবেন্ট নাই, অর্থাৎ যারাই দাঁড়াবে আছে প্রার্থী হিসাবে সবাই কিন্তু এই সিটটার জন্য নতুন, এই ডিস্ট্রিক্টের জন্য নতুন। মেরি জুবাইদার একটা অ্যাডভান্টেজ হলো, মেরি জুবাইদা যেহেতু একবার ইলেকশন করেছে, বর্তমানে মেরি জুবাইদা যেখানে অবস্থান করছে ডিস্ট্রিক্টটার ঠিক মাঝখানে, অর্থাৎ একটা একটা বিরাট ভোটিং পুল অলরেডি তার ক্রিয়েট করা আছে, এটা একটা বড় অ্যাডভান্টেজ আছে। দ্বিতীয় যে বিষয়টি হলো, আমরা শুধু কেবল বাংলাদেশিদের উপরে ডিপেন্ড করলে হবে না, আমাদেরকে আমাদের নেইবার, আমাদের বন্ধু বান্ধব, আমাদের অন্যান্য প্রতিবেশী যারা আছে বাংলাদেশিদের সবাইকে কিন্তু উদ্বুদ্ধ করতে হবে, এবং মেরি জুবাইদা যে কাজগুলোর জন্য, যেই এজেন্ডাগুলো নিয়ে কাজ করতে চাচ্ছে, যে এই নিউ ইয়র্ক সিটিকে অর্থাৎ রিপ্রেজেন্ট করার জন্য নিউ ইয়র্ক স্টেটে, এই দাবিগুলো এবং এই বিষয়গুলো, এই এজেন্ডাগুলো আমাদের নেইবার, আমাদের বন্ধু বান্ধব, আমাদের আশেপাশে যারা আছেন তাদের কাছে কিন্তু পৌঁছাইতে হবে, এবং সেই পৌঁছানোর দায়িত্বের জন্য যে কথাটা বলছি, আমরা যে কাজগুলো করব সেটি হচ্ছে ডোর নক করা, ফোন কল করা, এবং বিভিন্নভাবে নির্বাচনী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে মানুষকে সচেতন করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন বাংলাদেশি হিসেবে মেরি জুবাইদার সাফল্য কামনা করি, কারণ সবাই আমরা বাংলাদেশিরা এগিয়ে যাব, যেহেতু উনি একমাত্র এই নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। এবার আমি একটু আসব শাহাব আহমেদ, জনাব শাহাব আহমেদ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জনাব শাহাব আহমেদ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে যে প্রশ্নটি রাখতে চাই, আমরা জানি ফার্মাসিস্ট হিসেবে আপনার সবসময় একটা ভূমিকা থাকে দর্শকদেরকে বিভিন্ন ধরনের উত্তরগুলো দেওয়ার জন্য। তা আপনার কাছে যে প্রশ্নটি রাখবো, যে ফ্লু শট, আমরা জানি যে ফ্লু শট এখনও কিন্তু অনেকে নেয়নি। আপনি কিছুক্ষণ আগে যেটা আমাদের সম্মানিত অতিথি ডাক্তার মঞ্জুর মোর্শেদ বলেছেন, কিন্তু অনেকে ফ্লু শটটা নিতে পারে। তো আপনি তো সরাসরি ফিল্ডে কানেক্টেড থাকেন অলওয়েজ, সত্যিকার অর্থে মানুষ কি ফ্লু শট নিতে কতটুকু আগ্রহী বলে আপনি মনে করেন, যদি এই বিষয়টি একটু তুলে ধরতেন? এটা ইদানিং হঠাৎ গত কয়েক সপ্তাহ আমরা কিছুটা লোকদের প্রতি অনীহা ছিল, কিন্তু ইদানিং আবার গত কয়েকদিন যখন নিউ ইয়র্কে ঠান্ডা পড়া আরম্ভ করছে, তারপরে দেখতেছি কিছু কিছু পেশেন্ট এসে রিকোয়েস্ট করতেছে তারা ফ্লু ভ্যাকসিন দেওয়ার জন্য। সেই হিসাবে আমরা মোটামুটি অনেক রিটেল ফার্মেসির কাছে ফ্লু ভ্যাকসিন আছে, তারা দিতে পারে। আর যারা বয়স্ক তাদের জন্য স্পেশাল 65 অ্যান্ড আপ ভ্যাকসিন আমরা দিয়ে থাকি, সেটা আরও ভালো। এবং ডক্টর মঞ্জুর সাহেব উনি যেটা আরও বলছে, আর একটা ভ্যাকসিন আছে যারা বয়স্ক ওভার 60 অ্যান্ড আপ, রেসপিরেটরি ভ্যাকসিন বলে। এটা একবার দিলে কিন্তু অনেকের বহুত উপকার হয়। সহজে তারা এই যে বিভিন্ন, এখন যেরকম আমাদের অনেকে উমরা করতে যাচ্ছে অথবা হজে যাবে, তাদের আসার পরে তারা যে রেসপিরেটরি কন্ডিশনের জন্য প্রায় 1 মাস মতো ভোগে, এটা কিন্তু অনেকেরই জন্য এটা কাজ করে।
তো এটা রিকমেন্ডেড না, কিন্তু আমি আশা করব তারা যারা ওভার 60 অ্যান্ড আপ তারা এই ভ্যাকসিনটা দিয়ে যায়, এবং এটা কিন্তু ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স কোম্পানি পে করে, এটাতে তাদের কোনো পয়সা দিতে হয় না, এবং ফ্লু ভ্যাকসিনও পে করে ইন্স্যুরেন্স থাকলে। আর যদি ইন্স্যুরেন্স না থাকে, ফ্লু ভ্যাকসিন সাধারণত ফার্মেসিগুলো $25 থেকে $35 চার্জ করে। এই হিসাবে এমন কিছু না, কিন্তু যদি কেউ কাজ করে অথবা উবার চালায় অথবা বিভিন্ন জায়গায় কাজ করে 3-4 দিন ছুটি নিলে তো তার থেকে আরও বেশি তার অসুবিধা হবে টাকা দিতে। আর আর সেই হিসাবে এখনও টাইম আছে, তারা ভ্যাকসিন নিতে পারে। আর আরেকটা যেটা আমি বলতে চাচ্ছি, আমাদের যারা ইন্স্যুরেন্স আগামী মাস থেকে যাদেরই ইন্স্যুরেন্স আছে, যারা এসিআই এর আন্ডারে অথবা ওবামা কেয়ার, যারা এতদিন $85,000 তাদের যেটা ইনকাম ছিল, মেইনলি সেলফ এমপ্লয়েড অথবা স্মল বিজনেস লেস দেন 25 এমপ্লয়ি, তারা এই এবং তাদের বেতন সাধারণত 85,000-এর নিচে থাকতো, তারা কিন্তু একটা সাবসিডিজ পাত তারা যদি ওই ইন্স্যুরেন্সের মাধ্যমে আইদার নিউ ইয়র্ক ওই হেলথ ফার্স্ট অথবা মেট্রো প্লাস অথবা ব্লু ক্রস। কিন্তু এই জিনিসটা জানুয়ারি থেকে যদি বিলটা না পাস হয়, এখন যেরকম যারা সিঙ্গেল অনেক সময় যে ম্যাক্স প্রিমিয়ামটা দিচ্ছে 400, এই প্রিমিয়ামটাতে কিন্তু অনেকের হয়ে যাবে 11 থেকে 1200, অলরেডি অনেকে নোটিশ পেয়ে গেছে। এবং যাদের যারা অ্যাবাউট 30,000-এর নিচে যারা, তাদেরও মনে হয় পয়সা ছাড়া তারা ইন্স্যুরেন্সগুলো পাবে না। তা এই হিসাবে এখনও টাইম আছে। যারা অ্যাডভোকেসি করে তারা বিভিন্ন কংগ্রেসম্যান অথবা সিনেটরদের পুশ করতে পারে, এই যারা বিশেষ করে রিপাবলিকানরা এটার এগেনস্টে বলতেছে, সেই হিসাবে এখনও অ্যাডভোকেসি যারা করেন তারা এটার জন্য বিভিন্ন কংগ্রেসম্যানকে চিঠি লিখতে পারেন, ইমেল করতে পারেন, এবং আমাদের গভর্নরকেও বলতে পারেন যে উনি যাতে স্টেট থেকে যদি একটা সাবসিডি দেয়, তাতে কিন্তু অনেকে ইন্স্যুরেন্স থাকতে পারবে। আদারওয়াইজ অনেকের কিন্তু ইন্স্যুরেন্স $400 থেকে $1,000 অ্যাফোর্ড করা অনেকের পক্ষে অসম্ভব হবে। ধন্যবাদ সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক চমৎকার তথ্য দিয়েছেন। আপনার এখন আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ আপনাকে আর বলবো আরেকটা, যে আমি তো ম্যারি জোবেদা হলো আমার ডিস্ট্রিক্টেরই, আমি থাকি না, আমি ভোটার না, কিন্তু আমি ওই ডিস্ট্রিক্টেরই প্রায় অর্ধেক টাইমে আমি কাটাই দৈনিক 10 ঘন্টা গত 40 বছর ধরে। তো ম্যারি জোবেদা ওখান থেকে দাঁড়াচ্ছে এবং আশা করি সে ওইখান থেকে জিতবে। অন্য দুজন ক্যান্ডিডেট আছে, সেই ক্যান্ডিডেটগুলো ডিপেন্ড করে কতটা আমাদের একজন একটু আরব, আমাদের মিডল ইস্টার্ন অরিজিন, অ্যাস্ট্রেলিয়াতে অনেক মিডল ইস্টার্ন অরিজিন আছে, যেরকম আপনারা যারা জানেন ইস্টার্ন স্ট্রিটে কিন্তু মিডল ইস্টার্ন অরিজিন অনেক আছে। এটা একটা মিডল ইস্টার্ন কলোনি হয়ে গেছে প্রায়। সেই হিসাবে আমাদের বাঙালিরা অনেকে এখানে অ্যাফোর্ড না করতে পেরে বিভিন্ন জায়গা মুভ হয়ে চলে গেছে। সেই হিসাবে আমাদের যদি যারা ক্যাম্পেইন করতেছে আর একটু কষ্ট না করলে কিন্তু খুবই ডিফিকাল্ট হবে এই জায়গাটায়। ধন্যবাদ, আপনার মূল্যবান মতবাদ। দুটো বিষয়ে আপনি কথা বলেছেন, যেহেতু অ্যাস্টোরিয়ার ম্যারি জোবেদাকে নিয়েও কথা বলেছেন, একমাত্র বাংলাদেশি নারী নিজ উদ্যোগেই টাইম টেলিভিশনের দর্শকদের সাথে কথা বলেছেন, আপনাকে ধন্যবাদ। এখন আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ আপনার কাছে আসবো, যে বাংলাদেশের সবসময় আপনি খোঁজ খবর রাখেন মেডিকেল টার্মস, দুজন ব্যক্তি, অর্থাৎ একদিকে একজন তরুণ হাদি, যে হাসপাতালে কি অবস্থায় আছে আপনি বিভিন্ন সময় দর্শকদেরকে বলেছেন, পাশাপাশি খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত এবং কৃত্রিম যন্ত্রের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেওয়া হচ্ছে। আমাদের শেষ মুহূর্তে দর্শকদেরকে যদি এই অনুষ্ঠান আমরা শেষ করতে যাচ্ছি, যদি দর্শকদেরকে কিছু বলতেন। জি, প্রথমে খালেদা জিয়া ম্যাডাম জিয়া সম্পর্কে কিছু বলি। ম্যাডাম জিয়ার অ্যাগেইন মাল্টিপল অর্গান ফেলিওর, ওনার শ্বাস প্রশ্বাস ফুসফুসের ইনফেকশন হয়েছে, সেখান থেকে সেটি নিউমোনিয়া, এই জন্য উনি হসপিটালে ভর্তি হয়েছেন। পরবর্তীতে অক্সিজেন লেভেল কমে গিয়েছে, এই জন্য উনি ভেন্টিলেশন সাপোর্টে আছেন। ওনার হার্ট সংক্রান্ত সমস্যা রয়েছে,
তারপর ওনার আগেও করোনারি আর্টারি ডিজিজ ছিল, স্ট্যান্ড করানো হয়েছে, হার্ট এবং ফুসফুস দোনোটাতেই ওনার ইনফেকশন হয়েছে। সুতরাং খুবই জটিল, এবং সেই ইনফেকশন এবং হয়তো এটি সেপসিস জাতীয় জটিলতায়ও ভুগছেন, যেমন ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল ইনফেকশন, এবং এই জন্য ওনাকে উচ্চমাত্রায় অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, অ্যান্টিফাঙ্গাল ওষুধ দেওয়া হচ্ছে। যতটুকু জানি ট্রান্সএসোফেজিয়াল এकोकार्डियोग्राমে ওনার বালভেও ইনফেকশন ধরা পড়েছে, এবং সেই জন্য অনেক উচ্চমাত্রায় অ্যাগেইন অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। ওনার আন্ডারলাইং যে সিরোসিস আছে লিভারে, সেটি জন্য, ডায়াবেটিসের জন্য, এগুলো কিন্তু অনেক জটিল সমস্যা তৈরি করেছে। সাধারণত লিভার সিরোসিস হলে অনেক সময় অনেকের অ্যাসাইটিস হয়ে থাকে, পেট ফুলে যায়, বা শরীরের বিভিন্ন অঙ্গে যে পানি যে চলে আসে সেটি কমানোর জন্য অনেক সময় টিপস প্রসিজার করা হয়ে থাকে, ট্রান্সজাগুলার ইন্ট্রাহেপাটিক শান্ট করা হয়ে থাকে, যাতে এই ফুলাটা কমে। তো এখন আমি শুনেছি যে লাস্ট মুহূর্ত পর্যন্ত যে এন্ডোস্কোপি করে ওনার ভেরিসিয়াল ব্লিডিংটা কমানো হয়েছে পোর্টাল হাইপারটেনশনের জন্য, এবং মোটামুটি ওই দিক দিয়ে কিছুটা এখন ভালো আছেন। ওনার কিডনি ফাংশনটা খুবই জটিল, খুব সম্ভবত উনি ডায়ালিসিসও নিচ্ছেন, এবং সেই সাথে সাথে উনি ডিআইসিতে ভুগছেন, যে জন্য ওনাকে ব্লাড ট্রান্সফিউশন করা হচ্ছে। তো এক কথায় এত কিছু যে আমি যে বললাম, এগুলো কিন্তু খুবই খুবই জটিল, একসাথে অনেকগুলো অর্গান এখানে জড়িত, এবং ধীরে ধীরে সুস্থ হতে ওনার সময় লাগতেছে, এবং এই জন্য এত ক্রিটিক্যাল অবস্থায় ওনাকে হয়তো বিদেশেও নেওয়া সম্ভব হচ্ছে না, এবং চিকিৎসা বোর্ডের পরামর্শ অনুযায়ী যদি উনি আরো একটু উন্নতির দিকে যান, তাহলে আপনার হয়তো যদি আল্লাহ রহমত করে হয়তো বিদেশেও নেওয়ার চেষ্টা হবে আর কি। আর হাদি সাহেবের ব্যাপারে বলছেন যে এটা খুবই দুর্ভাগ্য, অ্যাগেইন দনজনের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। হাদি সাহেবের বেলা অত্যন্ত দুর্ভাগ্য, উনি তরুণ, উনার যে সার্জারি হয়েছে, ডিকম্প্রেসিভ সার্জারি হয়েছে, এবং এখনো উনি কিন্তু ক্রিটিক্যাল স্টেজে আছেন, যেটা ডাক্তার সাহেবরা বলেছেন। উনার মাথার খুলি এখনো ওপেন, যাতে এটা যাতে ফুলাটা যাতে কোনো অবস্থাতে যাতে এক্সটেন্ড হয়ে ব্রেইনের উপর যাতে সেরিবেলাম হার্নিয়েশন যাতে না হয়ে থাকে, কিংবা অন্যান্য অঙ্গে যাতে প্রভাব না ফেলে থাকে। তো এখন খুবই ক্রিটিক্যাল স্টেজ, এবং যেভাবে ডাক্তাররা বলছেন সুস্থ হতে আল্লাহ রাব্বুল আলামিন জানেন কতদিন লাগবে, এবং সুস্থ যদি কিছুটা হয়েও যান, যদি আমরা সবাই দোয়া করছি অবশ্যই, কিন্তু ওনার প্রগনোসিসটা কিন্তু অনেক গার্ডেড, এই জন্য যে ওনার কতটুকু ব্রেইন কোন জায়গাতে এফেক্টেড হয়েছে, এবং পরবর্তীতে সেটি কিরকম অবস্থায় ওনার অঙ্গ প্রত্যঙ্গের উপর এটি প্রভাব ফেলবে, সেটি দেখার বিষয় আর কি। তো এগেইন আমরা দোয়া করছি যাতে দুজনকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দেন। আমাদের জাতির এই মুহূর্তে এই দুইজন নেতার দরকার, অবশ্যই খুবই দরকার, যাতে আমাদের নেতৃত্ব যাতে শূন্য না হয়ে থাকে, আমাদের দেশকে যাতে একটা সুন্দর জায়গাতে ওনারা যাতে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ, চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। সত্যিকার অর্থে মেডিকেল টার্মসের যে ব্যাখ্যা থাকে সেটা আপনি সবসময় সুন্দরভাবে দেবার চেষ্টা করেন, যেন সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই সেটা বুঝতে পারে। আপনাকে ধন্যবাদ। এছাড়া ধন্যবাদ জনাব জয়নাল আবেদিন, জনাব নাজমুল আহসান এবং শাহাব আহমেদ, সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম টেলিভিশনের সঙ্গে থাকুন।